হুমায়ুন কবির কেন বাবরি মসজিদকেই বেছে নিলেন? এটা কি সত্যিই ধর্মীয় উদ্যোগ নাকি রাজনৈতিক হিসেব নিকেশ? আর যদি রাজনৈতিক হিসেব নিকেশ থেকেও থাকে, তাহলে রাজ্য জুড়ে এত ইস্যু থাকতে কেন বাবরি মসজিদকেই বাছলেন হুমায়ুন বাবু? চলুন হুমায়ুন কবিরের এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে ওনার রাজনৈতিক পাটিগণিতটা একটু বোঝার চেষ্টা করি। সাল 1528 বাবরের সেনাপতি মীর তাসখান্দি একটি মসজিদ তৈরি করেন। বাবর আদেশ দিলেও এই মসজিদ তৈরিতে উনি সশরীরে উপস্থিত ছিলেন না। পরে সেনাপতি মীর বাকি সম্রাট বাবরকে খুশি করতে এই মসজিদের নাম দিয়েছিলেন বাবরি মসজিদ। এরপর 1992 সালের 6 ডিসেম্বর উগ্র হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠী মসজিদটিকে ভেঙে দেয়। এবার হুমায়ুন বাবু সেই বাবরি মসজিদকে স্মরণ করেই এই বাবরি মসজিদ তৈরি করছেন। আর সেই বাবরি মসজিদ কার স্মরণে ছিল? সম্রাট বাবরের। বাবর ইসলাম ধর্মের কে? উনি কোনো নবী, কোনো খলিফা, কোনো ইসলামিক ইন্টেলেকচুয়াল না, উনি কেবল একজন সম্রাট ছিলেন। এবার হুমায়ুন বাবু এখানে বলতেই পারেন যে প্রতিশোধ স্বরূপ এই মসজিদ উনি তৈরি করছেন। ওরা ভেঙে দিয়েছে, আমি গড়ে দেখাবো। কিন্তু সমস্যা হচ্ছে পবিত্র কোরআনে একাধিক জায়গায় বলা আছে প্রতিশোধ না নেওয়ার কথা, ক্ষমাশীল হওয়ার কথা। কিন্তু ওই যে চোরে না শোনে ধর্মের কাহিনী, মানে এই মসজিদের নাম কোনো নবীর নামের উপর রাখা যেত বা কোরআনের কোনো সূরার ওপর, বা ধরুন ইবনে সিনা, আল তাফতাজানি, ইমাম গাজ্জালির মতো মানুষের নামের ওপরেও রাখা যেত, হাসান হোসেনের নামের ওপরেও রাখা যেত। কিন্তু না, হুমায়ুন বাবু জানেন এতে টাকা বেশি পড়বে না, আর টাকা পড়লেও সারা পড়বে না। নামটা বাবরি দেওয়া গেলেই কেল্লা ফতে। টাকা, নাম, জনপ্রিয়তা এসব নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। শুধু রাজ্য নয়, গোটা দেশ, এমনকি বিদেশ থেকেও চাঁদা আসবে। ইতিমধ্যে বাংলাদেশে ঘোষণা হয়ে গেছে বাবরি মসজিদের আদলে সেখানেও একটা বাবরি মসজিদ তৈরি হবে। দেখুন, রাজনীতিতে বলা হয় চুজিং দ্য রাইট ইস্যু ইজ দ্য কি টু পলিটিক্স। সঠিক ইস্যু বেছে নেওয়াটাই রাজনীতির মূল চাবিকাঠি। আচ্ছা, এমন একটা ইস্যু ভাবুন তো যেটা সমস্ত মুসলিমদের এক করে দিতে পারে। যেমন ধরুন কিছুদিন আগে আই লাভ মোহাম্মদ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। হুমায়ুন বাবু যদি সেই বিতর্ককে কেন্দ্র করে একটা বড় ব্যানার তৈরি করতেন, তাহলে হয়তো কিছু মুসলিমদের একত্রিত করতে পারতেন, বা ধরুন প্যালেস্তাইন নিয়ে কিছু একটা করা যেত। না, এগুলোতে অল্প কিছু মুসলিমদের জড়ো করা গেলেও সকলের কাছে পৌঁছানো যেত না। এখানে বাবরি মসজিদ বেছে নেওয়াটা একটা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত, আর এতে যে কতটা সাড়া পড়েছে তা তো দেখতেই পাচ্ছেন। চুরে আছে সেদিকে লক্ষ্য নেই, বাবরি মসজিদ করতে হবে, এটা নিয়ে ভালো রাজনীতি করা যাবে। मस्जिद के नाम पे राजनीति नहीं चाहिए। আরএসএস, বিজেপি এবং তৃণমূলের প্রোডাক্ট হলো বর্তমান হুমায়ুন কবির। राजनीति कर रहा है वो बाबरी मस्जिद क्यों ही नाम दे रहा है, वो अपना नाम दे दे, हुमायूं मस्जिद। যে মানুষটাকে 6 ডিসেম্বরের আগে কেউ জানতো না, আজ তিনি আলোচনার কেন্দ্রে। দেখুন, আলোচনায় উনি আগেও ছিলেন উল্টোপাল্টা মন্তব্য করে, আলোচনায় এর পরে উনি থাকবেন। কারণ বাবরি মসজিদের শিলান্যাস হয়ে গেলেও মসজিদ যে কোথায় হবে তা এখনো ঠিক হয়নি। 6 ডিসেম্বর যে জমিতে প্রতীকী শিলান্যাস হয়েছিল সেটা ছিল 3 কাঠা জমি, আর এই মসজিদ তৈরি করার জন্য দরকার 30 বিঘা জমি। কারণ শুধু মসজিদ হবে না, মসজিদের পাশাপাশি ইসলামিক হাসপাতাল, মুসাফিরখানা, হোটেল, রেস্টুরেন্ট, পার্ক এবং একটা হেলিপ্যাডও হবে। 25 बीघा जमीन का ऊपर इस्लामिक हॉस्पिटल होगी, मुसाफिर खाना होगी, होटल कम रेस्टोरेंट होगी, हेलीपैड बनेगी, पार्क बनेगी, मेडिकल कॉलेज भी बनेगी। এবার সমস্যা হচ্ছে এক জায়গাতে এতটা জমি পাওয়া যাচ্ছে না। মানুষের যে ভিড় আপনারা দেখতে পাচ্ছেন তা ওই 3 কাঠা জমিকে কেন্দ্র করে। হুমায়ুন কবির ট্রাস্ট ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয় 25 বিঘা জমির সন্ধান পাওয়া গেছে। মসজিদ কোথায় হবে তা বলা যাবে না, তবে ফেব্রুয়ারি মাসে মসজিদ তৈরির কাজ শুরু হবে। এবার কতগুলো সমস্যা উঠে আসে। ট্রাস্টের কোষাধ্যক্ষ জানান মসজিদের ডকুমেন্ট, কিউআর কোড নকল করে কেউ টাকা তুলে নিচ্ছে, সেই নিয়ে ওনারা থানায় অভিযোগও জানিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে এসবের বাইরে যে কোটি কোটি টাকা কর্তৃপক্ষের হাতে পৌঁছাচ্ছে, সেই টাকা নিয়ে কোনো দুর্নীতি হবে না তো? বলাও যায় না, হুমায়ুনবাবু আগে তৃণমূল করতেন তো। ওই যে অতীতের অভ্যেস মানুষকে পুরনো কাজ করতে বাধ্য করে। আশা করছি কোনো দুর্নীতি হবে না, কারণ মসজিদ ভীষণ সেন্সিটিভ একটা বিষয়, আর মসজিদ শেষ হওয়া পর্যন্ত সবার নজর এদিকেই থাকবে। এবার আসছি হাইপিংয়ে। রাজনীতির একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে এই হাইপ, মানে কিছু হোক না হোক আপনাকে বড় বড় কথা বলে মানুষের অ্যাটেনশন নিতে হবে। দেখবেন সব নেতারাই এটা করে। গ্রামের নেতারা রাজ্যের বিষয় নিয়ে বেশি কথা বলে, রাজ্যের নেতারা রাজ্যের সমস্যা নিয়ে না বলে দেশের সমস্যা নিয়ে বেশি কথা বলে, আর দেশের নেতারা বিশ্বগুরু, বিশ্ব বাংলা ইত্যাদি ইত্যাদি। মানে যে স্তরের নেতা
সে তার থেকে ওপরের স্তরের বিষয়গুলো নিয়ে বেশি কথা বলবে। এবার হুমায়ুন বাবু বলেছিলেন শিলান্যাসে সৌদি আরবের ইমাম আনবেন, এসেও ছিলেন দুইজন। পরে জানা যায় সেই দুই ইমামের মধ্যে একজনের বাড়ি মেদিনীপুর আর একজনের বাড়ি মুর্শিদাবাদে। হুমায়ুন বাবু নিজের নিরাপত্তার জন্য 8 জন বডিগার্ড এনেছেন হায়দ্রাবাদ থেকে। বাংলাতে কেউ এখন ওনার বডি গার্ড দিতে পারবেন না। এবার জানা যায় এই বডিগার্ডগুলো কলকাতারই। হুমায়ুন বাবু বলেছেন সবাই ওনাকে ঠকাচ্ছে, ওনার বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র চলছে। কিন্তু এবার প্রশ্ন উঠছে যে উনি কি এগুলো হাইপ তৈরি করার জন্য বলেছিলেন, নাকি সত্যি ওনাকে ঠকানো হচ্ছে? ওকে, একবার হুমায়ুন বাবুর পলিটিক্যাল জার্নিটা দেখুন। 2011-তে কংগ্রেসের এমএলএ, 2013-তে তৃণমূলে, 2015-তে তৃণমূল থেকে 6 বছরের জন্য বহিষ্কার, 2016-তে নির্দল প্রার্থী, 2018-তে বিজেপি, তারপর আবার তৃণমূলে, এখন আবার তৃণমূলের বাইরে, এখন আবার নিজের দল তৈরি করার চেষ্টা করছেন। এদিকে হুমায়ুন বাবু যে দল তৈরি করেছেন জনতা উন্নয়ন পার্টি, সেই দল নিয়েও কিন্তু নানান বিতর্ক দেখা দিচ্ছে। হুমায়ুন বাবু আগে জানিয়ে দিয়েছেন যে আগে ওনাকে ও ওনার দলকে ভোটে জেতাতে হবে, তারপরে হবে বাবরি মসজিদ। ব্যাপারটা অনেকটা বার্গেনিং করার মতো, তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদের মসজিদ দেব। আর যখন উনি দল পাল্টাতেন না, তখন দল পাল্টানোর চেষ্টা করতেন। কদিন আগে অধীর চৌধুরী জানান, গত লোকসভা ভোটের আগে দিল্লিতে আমার বাড়িতে গেছিল সে পাবলিক হুমায়ুন কবির, কিসের জন্য? লোকসভায় কংগ্রেসের এমপি টিকিট নেওয়ার জন্য। গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিট চেয়েছিলেন এই ভরতপুরের তৃণমূল বিধায়ক। মানে দল পাল্টানো যদি আইপিএল হয়, হুমায়ুন বাবু দীনেশ কার্তিক, যিনি প্রায় সব দলেই খেলেছেন, উনি প্রায় 40 বছর ধরে রাজনীতি করছেন। সমস্যা হচ্ছে ওনাকে সবসময় কারোর না কারোর অভ্যন্তরে রাজনীতি করতে হয়েছে। সেই 2013-তে একবার মন্ত্রিত্ব পেলেও আর কোনো প্রশাসনিক পদ উনি পাননি, এমনকি জেলার সাংগঠনিক পদও পাননি। এটাই শেষ নয়, সমস্যা হচ্ছে ওনার বাড়ি রেজিনগর আর উনি ভরতপুরের এমএলএ। বিগত কয়েক বছরের খবর দেখলে বুঝতে পারবেন ওই ভরতপুরের ব্লক সভাপতিরাও ওনাকে পাত্তা দেয় না। এদিকে তৃণমূল মুসলিমদের ভোটে জিতলেও মুসলিম নেতাদের পদ দেয় না। উনি কোথায় যাবেন? এত সমস্যার ভিড়ে উনি করবেনটাই বা কি? ওই হিন্দিতে একটা মিম আছে না, হাম করে তো করে কিয়া, বলে তো বলে ক্যা। অবশেষে এবার সিদ্ধান্ত নিলেন হয়তো সুপ্রিম নেতা হবেন উনি, যেটা ওনার রাজনৈতিক অস্তিত্বের জন্য ভীষণ জরুরি। হুমায়ুন বাবু হয়তো ভাবলেন সিপিএম এর মতো একটা রেজিমেন্টের দল সমস্ত ভোটকে টার্গেট করতে যাচ্ছে আর হাতে কিছুই পাচ্ছে না, তাই সেই ভুল আর করা যাবে না। একটু ইতিহাস কাটলেই দেখতে পাবেন বাংলা রাজনীতিতে শুধুমাত্র মুসলিম ভোটকে টার্গেট করার জন্য একাধিক দল আগে ছিল, যেমন পিডিসিআই, পিডিএস বা প্রগতিশীল মুসলিম লীগ। এবার এখন মুসলিমরা যে তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবেন তার কোনো নির্ভরযোগ্য দল বাংলায় নেই। নওশাদ সিদ্দিকী চেষ্টা করছেন ঠিকই, কিন্তু এখনো ফেস হয়ে উঠতে পারেননি। বাংলাতে মুসলিম ভোট বেশিরভাগটা তৃণমূলকে সমর্থন করলেও ভেতরে একটা অসন্তোষ রয়েছে। এদিকে মুসলিম ভোট বাংলাতে আগের থেকে বেড়েছে, সো নতুন দল তৈরি করে মুসলিম ভোটকে টার্গেট করতে হবে। এইসব বুঝেই এই রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগাতে এবং নিজেকে সেই অসন্তোষের মুখ হিসেবে তুলে ধরতে হুমায়ুনবাবু হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন। আর ওই যে শুরুতেই বললাম, সবার আগে সঠিক ইস্যু বেছে নিতে হবে, যেটা এই বাবরি মসজিদ দিয়ে সম্ভব। আচ্ছা, এখন হুমায়ুন কবিরকে, উনি ভরতপুরের এমএলএ, আর একজন এমএলএর কাজ কি? সে তার নিজের এলাকার সমস্যাগুলো বিধানসভায় তুলে ধরবেন, পলিসি তৈরি করবেন এবং নিজের এলাকার সমস্যাগুলো সমাধান করবেন। কিন্তু উনি করছেন কি? মসজিদ তৈরি। মানে নিজের কাজ না করে অন্যের কাজ করছেন। মসজিদ তৈরি করার জন্য একাধিক ধর্মীয় সংস্থা রয়েছে, অসংখ্য ধর্মীয় মানুষ রয়েছেন। নির্বাচিত জনপ্রতিনিধিকেই কেন ঝাঁপিয়ে পড়তে হবে মসজিদ তৈরি করার জন্য? ভরতপুর বা মুর্শিদাবাদের আর কোনো সমস্যা কি নেই? দেশের মধ্যে সব থেকে পিছিয়ে পড়া জেলা মানে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টের তালিকায় রয়েছে এই মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলার জনসংখ্যা প্রায় 87 লাখ, যা প্যারাগুয়ে, বুলগেরিয়া দেশের থেকেও বেশি। আর মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট হাসপাতালে বেড কটা আছে জানেন? 800টা। জেলাতে প্রায় 87 লাখ জনসংখ্যা আর 800টা মাত্র বেড। ব্লকের হাসপাতালগুলোর অবস্থা ছেড়ে দিই। উনি এমএলএ হয়ে হয়তো কাজ খুঁজে পাচ্ছেন না, কি আর করবেন? মসজিদ করবেন। দেখুন, বিইং এ মুসলিম আমিও চাই মসজিদ হোক, কিন্তু ওই ডেটেই করতে হবে বা বাবরের নামেই করতে হবে এর কোনো মাথামুন্ডু নেই। উনি নেতা হওয়ার জন্য মসজিদকে হাতিয়ার করবেন, আর মুসলিম হয়ে সেটা কি করে সমর্থন করা যায় বলুন তো? বিজেপি যেমন রাম মন্দির দিয়ে হিন্দু ভোট চাই, হুমায়ুনবাবুও এই বাবরি মসজিদ দিয়ে মুসলিম ভোট চাইছেন। বেসিক্যালি দুটো একই কয়েনের দুই পিঠ। তবে এতে উনি নেতা হওয়ার জন্য যে জাল বিছুচ্ছেন তাতে অসংখ্য মুসলিম ধরাও দিচ্ছেন। এই ছেলেটাকে একবার দেখুন। 17 বছর। 17 বছর তুমি ইট নিয়ে যাচ্ছ? হ্যাঁ। স্কুল যাওনি? না। কেন স্কুল যাওনি? স্কুল যাবো না আমরা। স্কুল যাবে না? না। কেন? আমরা হুমায়ুন কবিরের সাথে। হুমায়ুনবাবুর দলে যেতে গেলে কি শিক্ষার দরকার হয় না? হুমায়ুনবাবু হয়তো এই ছেলের মতো অনেকের মাথায় ঢুকিয়ে দিতে পেরেছেন যে শিক্ষার আর দরকার নেই, শিক্ষার দরকার নেই,
মসজিদটা আগে, ওনার নেতা হওয়াটা আগে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা রয়েছে যেটা ভীষণ ভাইরাল, অনেকেই জানেন। সেটা হচ্ছে যে উনি বলেছিলেন যে শিক্ষার জন্য যদি চীন পর্যন্ত যেতে হয় তাও যাওয়া উচিত। বেসিক্যালি উনি এটা বলতে চেয়েছিলেন যে যদি অনেক দূর পর্যন্ত যেতে হয় বা অনেক কঠিন পথ পেরোতে হয় সেটাও করা উচিত শিক্ষার জন্য। কিন্তু ওই যে চোরে না শোনে ধর্মের কাহিনী, যখন কাউকে জোর করে জয় শ্রীরাম বলানো হয় তখন যেমন সেখানে জুলুম থাকে, রামের প্রতি শ্রদ্ধা থাকে না, ঠিক তেমনই এখানে মসজিদের পিছনে রাজনৈতিক স্বার্থ থেকে যায়, মসজিদ নয়। কিন্তু এর এগেনস্টেও ওই একই কথাই বলতে হয়, জনগণকে উস্কে দিতে না পারলে নেতা হবেন কি করে। আর হুমায়ুন বাবু মসজিদ নিয়ে কি করবেন, ওনার বেশভূষা দেখলে বুঝতেই পারবেন না আছে মাথায় টুপি, না আছে দাড়ি। এলাকার লোকেরা বলছে উনি নাকি নামাজই পড়েন না। তো এই হুমায়ুন কোনোদিন নামাজও পড়ে না, তার এত মসজিদ ভক্তি এলো কোথা থেকে, এটা হচ্ছে প্রশ্নে। আগে খবর নিয়ে দেখুন তিনি 5 ওয়াক্ত ঠিক নামাজ পড়েন। আবার এটাও সত্যি যে কেউ নিয়মিত নামাজ পড়েন না বলে মসজিদ তৈরি করতে পারবেন না, এমনটা মোটেও নয়। দাড়ি টুপি না থাকলেও ওনার সেই অধিকার আছে। একজন জনপ্রতিনিধিরও সেই অধিকার রয়েছে যে তিনি তার নিজের ধর্মস্থল তৈরি করতে পারবেন। কিন্তু ওই যে গোপন উদ্দেশ্য যদি ধর্মপ্রাণ মানুষদের বোকা বানিয়ে নেতা হওয়ার হয়, আপত্তি সেখানে। এবার দেখবেন অনেক নেতাই এই সামাজিক সমস্যাগুলোকে দূরে রেখে এই মন্দির আর মসজিদ তৈরিতে মেতে উঠবেন। এবার আপনার এটা মনে হতেই পারে যে যাই হোক মসজিদ তো হচ্ছে, আমি এটাকে সাপোর্ট করব। তবে জেনে রাখুন, যখন কেউ রাম মন্দির করে ধর্মীয় সুরসুরি দিয়ে ভোট নিতে চায় বা সরকারি টাকায় কেউ জগন্নাথ মন্দির করে নিজের ইমেজ বিল্ড করে, সেগুলোকে যেমন ক্রিটিসাইজ করা দরকার তেমনই হুমায়ুন বাবুর এই উদ্যোগকেও ক্রিটিসাইজ করা উচিত। নয়তো আমাদের সমাজেই ধর্মীয় অশান্তি বেড়ে যেতে পারে। অলরেডি এটাকে নিয়ে বিভিন্ন ধর্মের মধ্যে বিপত্তি দেখা দিয়েছে। যখন মন্দিরের নামে কোনো রাজনৈতিক দল ভোট চায় তখন দেখবেন কিছু মানুষ ধর্মীয় ভাবাবেগের কারণে অন্ধ হয়ে যান, কোনো তথ্য যুক্তি মানতে চান না। এবার আপনিও এখানে অন্ধভক্তি দেখাতেই পারেন, ইটস আপ টু ইউ। তবে কিছু মানুষের কাছ থেকে এই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমটাও হুমায়ুন বাবুর প্রাপ্য। রাষ্ট্রকে দিবে 100 আর আমার পার্টিকে দিবে 300। হুমায়ুন বাবু জানিয়েছেন মসজিদের জন্য আসছে 100 কোটি টাকা আর ওনার দলের জন্য আসছে 300 কোটি টাকা। বাকিটা আপনারা হিসাব করে নেবেন ওনার কাছে মসজিদের গুরুত্ব কতটা আর ওনার কাছে ওনার রাজনৈতিক দলের গুরুত্ব কতটা সেই ব্যাপারে। তবে এখানে যারা টাকা দিচ্ছেন তাদেরকে বলি, টাকা আপনারা দিতেই পারেন, তবে টাকা দেওয়ার অন্য রাস্তাও রয়েছে। যেমন আপনার এলাকার মসজিদে দিতে পারেন, আপনার এলাকার মাদ্রাসাতে দিতে পারেন, বা আলামিন মিশন বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দিতে পারেন। কিন্তু এই ধরনের কাজে যখন আপনি কোনো টাকা দিচ্ছেন তখন জেনে রাখুন এই কাজের পিছনে যে রাজনৈতিক আকাঙ্ক্ষা রয়েছে, আপনি সেই মানুষটির সেই রাজনৈতিক স্বার্থ পূরণ করার জন্য টাকাটা দিচ্ছেন। দ্যাটস ইট অ্যান্ড থ্যাংক ইউ। এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।